পঞ্চম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 164। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ। মান 1। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 1, প্রাচীন ভারতে কৃতদাস প্রথা কিরূপ ছিল? উত্তর, প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতার যুগে কৃষি জমিতে আবাদকারী কৃষকরা নগরের শাসকদের দ্বারা ভূমিদাসে পরিণত হয়েছিল বলে ইতিহাসবিদ মার্টিমার হুইলার মনে করেন। ঋগ বৈদিক যুগে দস্যুরা আর্যদের কাছে যুদ্ধে পরাজিত হয়ে দাসে পরিণত হতো। মৌর্য যুগে দাসরা বিভিন্ন সরকারি শিল্প সংস্থা, ধনীদের গৃহ এবং খামার, রাজপরিবারের অন্দরমহল প্রভৃতি স্থানে কাজ করত। প্রশ্ন 2, কে দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন? উত্তর, কৌটিল্য দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন। প্রশ্ন 3, কোন গ্রিক পর্যটক বলেছেন যে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল না? উত্তর, গ্রিক পর্যটক মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে বলেছেন যে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল না। প্রশ্ন 4, বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা কি নামে পরিচিত ছিল? উত্তর, বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা পণি নামে পরিচিত ছিল। প্রশ্ন 5, সুলতানি যুগে ভারতে দাস ব্যবস্থার পরিচয় দাও। উত্তর, সুলতানি যুগে দু ধরনের দাস ব্যবস্থা প্রচলিত ছিল, যথা বন্দগান ই খাস এবং বুরদা ও কানিজক। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা সুলতানের খাস দাস ছিল বন্দগান ই খাস, আর বিভিন্ন উচ্চবংশীয় অভিজাত এবং সাধারণ পরিবারের অধীনস্থ দাসরা ছিল বুরদা ও কানিজক। প্রশ্ন 6, বুরদা ও কানিজক কি? উত্তর, সুলতানি আমলে বিভিন্ন উচ্চবংশীয় অভিজাত এবং সাধারণ পরিবারের অধীনেও প্রচুর সংখ্যক কৃতদাস থাকত। এরা বুরদা ও কানিজক নামে পরিচিত ছিল। রচনাধর্মী প্রশ্নোত্তর বা LAQ। মান 8। প্রশ্ন 1, প্রাচীন ভারতে কৃতদাস বা দাস প্রথার অস্তিত্ব সম্পর্কে বিতর্কটি উল্লেখ করো। ঐতিহাসিকদের মতানুযায়ী প্রাচীন ভারতীয় দাসরা কি কি কাজ বা পেশার সঙ্গে যুক্ত ছিল? 4+4। উত্তর, প্রাচীন ভারতে কৃতদাস প্রথার অস্তিত্ব বিষয়ক বিতর্ক প্রাচীন ভারতে বিশেষ করে মৌর্য শাসনকালে 324 থেকে 187/185 খ্রিস্টপূর্বাব্দে মগধে প্রাচীন গ্রীসের বা রোমের মতো কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ইউরোপীয় প্রেক্ষাপটে ইংরেজি শব্দ স্লেভ SLAVE এর বাংলা প্রতিশব্দ করা হয় কৃতদাস, কিন্তু প্রাচীন ভারতীয় প্রেক্ষাপটে তাদের দাস বলেই অভিহিত করা হয়। 1, মেগাস্থেনিসের অভিমত। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থেনিস 305 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন। তিনি লিখেছেন যে ভারতে কোনো কৃতদাস নেই, এখানে সবাই স্বাধীন। ভারতীয়রা তাদের দেশবাসীদের সঙ্গে তো নয়, এমনকি বিদেশিদের সঙ্গেও কৃতদাসের মতো ব্যবহার করে না। 2, মেগাস্থেনিসের মতের গুরুত্ব। মেগাস্থেনিস ভারতে আসার কিছুকাল আগে গ্রিক রাজা সেলুকাস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সম্ভবত পরাজিত হয়েছিলেন। তখন যদি ভারতে কৃতদাস ব্যবস্থার অস্তিত্ব থাকত, তবে নিশ্চয়ই সেলুকাসের অসংখ্য সৈন্য ভারতে কৃতদাসে পরিণত হতো, কিন্তু তা যখন হয়নি, তখন মেগাস্থেনিসের বক্তব্য সত্য বলে মনে করা অস্বাভাবিক নয়। 3, কৃতদাস প্রথার অস্তিত্বের প্রমাণ। মেগাস্থেনিস ভারতে কৃতদাস প্রথার অস্তিত্ব অস্বীকার করলেও বিভিন্ন সূত্র থেকে প্রাচীন ভারতে কৃতদাস বা দাস প্রথার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। 1, বৈদিক সাহিত্যে দাসদের উল্লেখ পাওয়া যায়। বহিরাগত আর্যরা ভারতে আদিম উপজাতীয়দের পরাজিত করে দাসে পরিণত করেছিল। 2, বৌদ্ধ জাতক কে দাসত্ব গ্রহণে বিভিন্ন কারণের উল্লেখ আছে। চতুষ্পদ জন্তু থেকে পৃথক করার জন্য বৌদ্ধ গ্রন্থে দাসদের দ্বিপদ বলে উল্লেখ করা হয়েছে। 3, মনুস্মৃতিতে 7, অর্থশাস্ত্রে 8 এবং নারদ স্মৃতিতে 15 ধরনের দাসের কথা জানা যায়। 4, মহাভারত এবং অশোকের লেখতেও এদের উল্লেখ আছে। সিদ্ধান্ত, অধিকাংশ ইতিহাসবিদ প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। ইতিহাসবিদ রিস ডেভিডস, মোনাহান প্রমুখ মনে করেন যে প্রাচীন ভারতে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল, তবে মেগাস্থেনিস দাসদের চিনতে ভুল করেছিলেন। প্রাচীন ভারতে দাসদের পেশা। ভারতীয় দাসরা বিভিন্ন কাজে নিযুক্ত হতো। এই কাজগুলি হলো: 1, গৃহভৃত্যের কাজ। ভারতে দাসরা
তাদের প্রভুর পরিবারের গৃহস্থালির কাজ, রান্নাবান্না, ওই পরিবারের সদস্যদের শারীরিক স্বাচ্ছন্দ্যের বন্দোবস্ত প্রভৃতি কাজ করত। দাসদের পরিশ্রমে তার প্রভুর পরিবারে অতিরিক্ত সুখ ও স্বাচ্ছন্দ্য আসত। 2. কৃষকের কাজ। দাসদের একটি বড় অংশ প্রভুর কৃষি জমিতে ফসল উৎপাদন করত এবং তা মালিকের ঘরে পৌঁছে দিত। প্রভু তার দাসদের অর্থের বিনিময়ে অন্যের জমিতে ভাড়া খাটাতে পারত। 3. শ্রমিকের কাজ। অনেক দাস শিল্প কারখানায় শ্রমিক হিসেবে বিভিন্ন সামগ্রী উৎপাদনের কাজে নিযুক্ত থাকত। 4. পতিতাবৃত্তির কাজ। বেশি উপার্জনের উদ্দেশ্যে কোন কোন দাসীকে পতিতাবৃত্তিতে পেশা গ্রহণে বাধ্য করা হতো। 5. খনি শ্রমিকের কাজ। কোন কোন দাস মাটির গভীর থেকে বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের কাজে নিযুক্ত হতো। পৃষ্ঠা 165। উপসংহার। প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব থাকলেও তা কোনো সময় ইউরোপের, বিশেষ করে রোমান সভ্যতার মতো ব্যাপক আকার ধারণ করেনি। দাস প্রথার প্রাচীন ভারতে কখনোই অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠেনি। প্রশ্ন 2। প্রাচীন ভারতে বিভিন্ন যুগে প্রচলিত দাস কৃতদাস প্রথার পরিচয় দাও। মৌর্য যুগে ভারতে দাস প্রথার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 4+4। উত্তর। প্রাচীন ভারতে কৃতদাস প্রথা। মেগাস্থেনিস লিখেছেন যে ভারতে কোনো কৃতদাস নেই, এখানে সবাই স্বাধীন। কিন্তু অন্যান্য বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল। 1. বৈদিক যুগ। বৈদিক যুগে ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল। বৈদিক সাহিত্যে ভারতের আদিম উপজাতিদের দাস বা দস্যু বলে উল্লেখ করা হয়েছে। আর্যরা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে এই দাসদের কৃষিকাজে নিয়োগ করত। এছাড়া বৈদিক যুগে 1. অনেকে জন্মসূত্রে দাসে পরিণত হতো। 2. কেউ কেউ কৃতদাস হিসেবে বিক্রি হয়ে যেত। এবং 3. কেউ কেউ স্বেচ্ছায় দাসত্ব বরণ করত। 2. মৌর্য যুগ। মৌর্য যুগে দাসদের অধিকাংশই ছিল শূদ্র। দাসদের শ্রমের উপরেই কৃষি উৎপাদন নির্ভর করত। এ যুগে বহু ক্ষেত্রে দাসদের প্রতি অমানবিক ব্যবহারের দৃষ্টান্ত পাওয়া যায়। কৌটিল্য দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে অভিহিত করেছেন। তবে এ যুগে দাসরা কিছু কিছু আইনি অধিকারও ভোগ করতে পারত। 3. মৌর্য পরবর্তী যুগ। মৌর্য পরবর্তী যুগে ভারতে দাসদের সংখ্যা এবং তাদের প্রতি কঠোরতা বৃদ্ধি পায়। এই সময় মনু সংহিতায় দাস ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। প্রভুর ঔরসজাত দাসীর সন্তানও এ যুগে দাস বলেই গণ্য হতো। 4. গুপ্ত যুগ। গুপ্ত যুগেও দাস প্রথা অব্যাহত ছিল, তবে আগের মতোই ব্রাহ্মণদের দাস প্রথার বাইরে রাখা হতো। কাত্যায়ন স্মৃতিতে বলা হয় যে ক্ষত্রিয় ও বৈশ্যরা সন্ন্যাস ধর্ম পালন না করলে তাদের দাসত্ব বরণের শাস্তি ভোগ করতে হবে। গুপ্ত পরবর্তী যুগেও ভারতীয় সমাজে এই দাস প্রথার প্রচলন অব্যাহত ছিল। 5. পাল ও সেন যুগ। পাল এবং সেন যুগেও ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল। আর্যমঞ্জুশ্রী মূল কল্প এ পাল বংশকে দাসজীবিন বা দাস বংশীয় শূদ্র বলে উল্লেখ করা হয়েছে। সেন যুগেও শূদ্রদের জীবন দাসদের থেকে পৃথক ছিল না। মৌর্য যুগে দাস প্রথার বৈশিষ্ট্য। মৌর্য যুগে ভারতীয় দাস প্রথার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য ছিল। 1. উৎস। মৌর্য যুগে দাসত্বের প্রধান উৎসগুলি ছিল যুদ্ধবন্দিত্ব, দারিদ্র্য, আত্মবিক্রয়, জন্মসূত্র এবং অপরাধের শাস্তি। 2. গুরুত্বহীনতা। মৌর্য যুগের সমাজ এবং অর্থনীতিতে দাসদের সংখ্যা এবং গুরুত্ব উভয় ছিল সামান্য। তখন উৎপাদন কার্য এবং অর্থনৈতিক অগ্রগতি দাসদের ওপর নয়, স্বাধীন শ্রমিক, কৃষক এবং কারিগরদের উপরই নির্ভরশীল ছিল। 3. প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। মৌর্য যুগে দাস প্রথা একটি স্বীকৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং সে সময় মালিকের সঙ্গে দাসদের আইনগত সম্পর্ক সুনির্দিষ্ট ছিল। 4. দাসদের শ্রেণী বিভাজন। এ যুগে ভারতে 2 শ্রেণীর দাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়। 1. শাস্তি ভোগকারী দাস এবং 2. গৃহকার্যে নিযুক্ত করার উদ্দেশ্যে ক্রয় করা দাস। 5. দাসদের অধিকার। মৌর্য যুগে দাস উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারত এবং সম্পত্তি ভোগ দখল করতে পারত। তারা অর্থ প্রদানের বিনিময়ে দাসত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীন জীবনে ফিরে আসতে পারত। 6. পেশা। এ যুগে অধিকাংশ দাস ধনী পরিবারগুলি গৃহকার্যে নিযুক্ত হতো। তাছাড়া কৃষিক্ষেত্রে ও খনিতে শ্রমিক হিসেবেও তারা কাজ করত।
উপসংহার: প্রাচীন ভারতে বিভিন্ন যুগেই দাস প্রথা কোনো না কোনো ভাবে অস্তিত্বশীল ছিল, কিন্তু তাদের অবস্থা প্রাচীন রোমের কৃতদাসদের মতো এতটা করুণ ছিল না। মৌর্য যুগে ভারতে দাস প্রথার অস্তিত্বটি ছিল অতি ক্ষীণ। প্রশ্ন 3, প্রাচীন ভারতীয় কৃতদাসরা কি ধরনের অধিকার এবং সহানুভূতি পাওয়ার অধিকারী ছিল? প্রাচীন ভারতীয় অর্থনীতিতে দাস প্রথার কতটা ভূমিকা ছিল? 4+4। উত্তর: প্রাচীন ভারতে কৃতদাসদের সামাজিক অবস্থান ও অধিকার। প্রাচীন ভারতে কৃতদাস বা দাসদের জীবন কখনোই রোমের কৃতদাসদের মতো দুঃসহ ছিল না। ভারতে দাস ব্যবস্থার অনেক কঠোরতা এবং নিষ্ঠুরতা থাকলেও তা রোমের কৃতদাসদের প্রতি অমানবিক ব্যবহারের সমতুল্য ছিল না। 1. নাগরিক এবং সামাজিক নৈকট্য। ভারতীয় সমাজে স্বাধীন নাগরিক ও দাসদের মধ্যে ভেদ রেখা ছিল অত্যন্ত ক্ষীণ। এ থেকে সমাজে দাসদের স্বাভাবিক জীবনযাত্রারই আভাস পাওয়া যায়। ভারতীয় দাসরা এক হিসেবে গৃহভৃত্যের সমগোত্রীয় ছিল। 2. মানবিক আচরণ। সমকালীন বিভিন্ন ধর্মীয় সাহিত্যের দাসদের প্রতি উদার এবং মানবিক আচরণ করার কথা বলা হয়েছে। গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, মনু সকলেই দাসদের রক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণের কথা বলেছেন। প্রভু তার অধীন অসুস্থ এবং বৃদ্ধ দাসদের দেখাশোনার দায়িত্ব নেবেন বলে মনু বলেছেন। 3. মুক্তি। ভারতীয় দাসদের মুক্তির বিভিন্ন পদ্ধতিগুলি ছিল: 1. ঋণদাতার ঋণের অর্থ পরিশোধ। 2. প্রভুকে ক্ষতিপূরণের অর্থমূল্য প্রদান করে মুক্তি ক্রয়। 3. নিজের জীবন বিপন্ন করে হলেও দাস কর্তৃক তা প্রভুর জীবন রক্ষা করা প্রভৃতি। 4. তাছাড়া যাজ্ঞবল্ক্য লিখেছেন, বলপূর্বক কাউকে দাসে পরিণত করা হলে রাজার কর্তব্য হল সেই দাসের মুক্তির ব্যবস্থা করা। পৃষ্ঠা 166। 4. বিশেষ অধিকার। কৌটিল্য তার অর্থশাস্ত্রে দাসদের 3টি বিশেষ অধিকারের উল্লেখ করেছেন। এগুলি হল: 1. প্রভুর কোনো ক্ষতি না করে অর্থ উপার্জন এবং সঞ্চয়ের অধিকার। 2. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভোগ দখলের অধিকার। 3. প্রভুকে অর্থ দিয়ে মুক্তি পাওয়ার অধিকার। প্রাচীন ভারতীয় অর্থনীতিতে দাস প্রথার ভূমিকা। প্রাচীন ভারতীয় অর্থনীতিতে দাস প্রথার বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। এর কারণ হল: 1. ভৃত্য দাস সাদৃশ্য। প্রাচীন দাস এবং ভৃত্যদের মধ্যে তেমন কোনো ভেদরেখা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। প্রাচীন ভারতের অর্থনৈতিক বিকাশে একমাত্র দাসদের নয়, ভৃত্যদেরও বড় ভূমিকা ছিল। 2. সংখ্যার স্বল্পতা। দাসদের সংখ্যা তৎকালীন ভারতীয় শ্রমিকদের সংখ্যার অনুপাতে খুবই কম ছিল, তাই তৎকালীন অর্থনৈতিক উৎপাদনে দাসদের তুলনায় সংখ্যাগরিষ্ঠ শ্রমিকদেরই বেশি অবদান ছিল। 3. হীন কাজে নিয়োগ। ভারতে দাসদের যে ধরনের হীন কাজে নিয়োগ করা হতো, সেই সব কাজে দাসদের সহযোগী হিসেবে বা আলাদাভাবে প্রচুর সংখ্যক ভাড়াটে স্বাধীন শ্রমিক এবং নিম্নবর্গের মানুষকেও নিযুক্ত করা হতো। প্রশ্ন 4. প্রাচীন ভারতীয় সাহিত্যে কৃতদাস প্রথার বিরুদ্ধে কি ধরনের প্রতিবাদ ধ্বনিত হয়েছিল? প্রাচীন ভারতীয় দাস কিভাবে দাসত্ব থেকে মুক্তি পেতে পারত? 4+4। উত্তর: প্রাচীন ভারতীয় সাহিত্যে কৃতদাস প্রথার বিরোধিতা। প্রাচীন ভারতীয় সমাজে যে অমানবিক কৃতদাস প্রথা বা দাস প্রথা ছিল ও দাসদের যেভাবে বাণিজ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো, তার বিরুদ্ধে বিভিন্ন প্রাচীন সাহিত্য এবং ধর্মগ্রন্থে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। তবে এ বিষয়ে উল্লেখযোগ্য হল কৌটিল্যের অর্থশাস্ত্র। ইতিহাসবিদ ডক্টর A.L. বাসাম মনে করেন যে অর্থশাস্ত্রে দাসদের প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে তা এক বিরল দৃষ্টান্ত। প্রাচীন ধর্মশাস্ত্র শাস্ত্রকারদের রচনা ও টিকা, ভাষ্য এবং অন্যান্য গ্রন্থে দাসপ্রথার বিরুদ্ধে মনোভাব ব্যক্ত হয়েছে। 1. দাসপ্রথায় নিষেধাজ্ঞা ও দাসদের মুক্তিকে সমর্থন। বৈদিক এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে দাসপ্রথার বিপক্ষে মনোভাব ব্যক্ত করা হয়েছে। বৈদিক সাহিত্যে দাস ব্যবসা এবং ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের দ্বারা দাসদের নিয়োগ গর্হিত কর্ম বলে ঘোষণা করা হয়। বৌদ্ধ ধর্মেও দাসদের মুক্তির পক্ষে অভিমত ব্যক্ত করা হয়। 2. দাস প্রথার নিন্দা। কৌটিল্যের অর্থশাস্ত্রে দাস ব্যবস্থাকে নিন্দা করে একে ম্লেচ্ছদের বিষয় বলে অভিহিত করা হয়েছে এবং দাসদের প্রতি সদয় ব্যবহার করার কথা বলা হয়েছে। অর্থশাস্ত্রে আরো বলা হয়েছে যে দাস প্রথাকে সংকুচিত করতে হবে এবং কোনো আর্যকে দাসে পরিণত করা চলবে না। দাসকন্যার সতীত্ব রক্ষার কথাও এখানে বলা হয়েছে।
3. দাস বিক্রয়ে নিষেধাজ্ঞা। অর্থশাস্ত্রে দাস হিসেবে শিশু সন্তানকে বিক্রির ঘটনাকে নিষিদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে যে কেউ নিজেকে দাস হিসেবে বিক্রি করলে সেই কৃতদাসের সন্তানরা উত্তরাধিকার সূত্রে এই ফল ভোগ না করে সম্পূর্ণ স্বাধীন থাকবে। 4. সম্পত্তির উত্তরাধিকার স্বীকার। দাসদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করা, ভোগ দখল করা এবং সম্পত্তির মালিক হওয়ার অধিকারকে অর্থশাস্ত্রে স্বীকার করা হয়েছে। 5. নবজাতকের স্বাধীনতার অধিকারকে স্বীকার। কোন দাসের সঙ্গে কোন স্বাধীন ব্যক্তির মিলনে জন্ম নেওয়া সন্তান অর্থশাস্ত্রে স্বাধীন নাগরিক বলে ঘোষিত হয়েছে। প্রাচীন ভারতীয় সমাজে দাসত্ব থেকে মুক্তির উপায়। প্রাচীন ভারতীয় সমাজে দাসরা কখনোই আজীবন দাসত্ব করতে বাধ্য ছিল না। তাদের দাসত্ব থেকে মুক্তির প্রধান কয়েকটি উপায়ও ছিল। 1. প্রভুর জীবন রক্ষা। কোন দাস যদি কোনো বিপদে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তার প্রভুর জীবন রক্ষা করত, তবে প্রভু সেই দাসকে সাধারণত মুক্তি দিত। 2. ঋণের অর্থ পরিশোধ। ঋণের দায়ে দাসত্ব গ্রহণে বাধ্য কোনো ব্যক্তি যদি ঋণের অর্থ মিটিয়ে দিত, তাহলে সে দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। 3. মুক্তিমূল্য প্রদান। যারা নিজেদের দাস হিসেবে বিক্রি করে দিত বা যুদ্ধবন্দী হিসেবে দাস হতো, তারা মুক্তিমূল্য দিয়ে স্বাধীনতা ফিরে পাওয়ার অধিকারী ছিল। উপসংহার: প্রাচীন ভারতে দাস প্রথা তেমন প্রবলভাবে ছিল না, যেমন ছিল প্রাচীন গ্রিসে এবং রোমে। ভারতীয় দাসীদের নিয়ে আলোচনা তাই অনেকটাই তাত্ত্বিক আলোচনা, কেননা প্রাচীন গ্রিস বা রোমের কৃতদাস প্রথার ব্যাপকতার সঙ্গে প্রাচীন ভারতীয় দাস প্রথার তুলনা করা চলে না। প্রশ্ন 5. সুলতানি যুগে ভারতে কৃতদাস প্রথার পরিচয় দাও। এ যুগে ভারতে কৃতদাস সৃষ্টির প্রক্রিয়া ও কৃতদাসদের অবস্থা উল্লেখ করো। 4+4। উত্তর: সুলতানি যুগে ভারতে কৃতদাস প্রথা। ভারতে ইসলামের প্রতিষ্ঠার অনেক আগে থেকেই দাস প্রথার প্রচলন ছিল। পরে তুর্কি আমলে ভারতে দাসের সংখ্যা বৃদ্ধি পায়। এই সময় কৃতদাস প্রথা সামাজিক জীবনের অঙ্গ হয়ে ওঠে। 1. দাস প্রথার চাহিদা। সুলতানি আমলে অভিজাত মুসলিম পরিবারে প্রভুর সংসার দেখাশোনা সহ নানান সাংসারিক কাজের জন্য এবং প্রভুর নিজের বিলাসিতার জন্য দাসের প্রয়োজন হতো। ক্রমে অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারে দাসদের দ্বারা নিজেদের কাজকর্ম সম্পন্ন করা সমাজের মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায়। 2. দাস প্রথার প্রাবল্য। সুলতানি আমলে তুর্কি সমাজে দাস প্রথা একটি প্রবল প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। সুলতান এবং অভিজাত শ্রেণী থেকে শুরু করে একজন সাধারণ কেরানিও এই সময় কৃতদাস রাখত। 3. দাসদের শ্রেণী বিভাগ। সুলতানি যুগে প্রধানত 2 শ্রেণীর দাস ছিল। পৃষ্ঠা 167। 1. বন্দেগান ই খাস। যুদ্ধ, রাজ্য পরিচালনা প্রভৃতি কাজের জন্য সুলতান যোগ্যতা সম্পন্ন এইসব কৃতদাসকে ক্রয় করতেন। বিভিন্ন দেশে থেকে তাদের আনা হতো। কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশও প্রথম জীবনে দাসী ছিলেন। 2. বুর্দা ও কানিজক। এরা ছিল সাধারণ দাস। এদের অধিকাংশই গৃহে পরিচারকের কাজ করত। 4. দাসীদের জীবনযাত্রা। সুলতান বা অভিজাতদের অধীনস্থ দাসরা স্বাচ্ছন্দ্যে থাকলেও সাধারণ কৃতদাসদের অবস্থা মোটেই ভালো ছিল না। তারা ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিক ইচ্ছা মতো তার অধীনস্থ দাসদের ভাড়া খাটাতে, উপঢৌকন দিতে বা বিক্রয় করতে পারতেন। সুলতানি ভারতে কৃতদাস সৃষ্টির প্রক্রিয়া ও কৃতদাসদের অবস্থা। 1. সুলতানি আমলে কৃতদাস সৃষ্টির প্রক্রিয়া। সুলতানি যুগে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ কৃতদাসে পরিণত হতো। যেমন 1. পরাজিতকে বন্দী করে। শত্রু দেশের সৈন্য ও সাধারণ নাগরিক যুদ্ধবন্দী হয়ে কৃতদাসত্ব বরণে বাধ্য হতো। আরবের ঐতিহাসিক আল উদ্মি উল্লেখ করেছেন যে গজনির সুলতান মাহমুদ 1001 খ্রিস্টাব্দে ভারত অভিযান করে ভারতে 1 লক্ষ যুবক যুবতীকে বন্দী করে কৃতদাসে পরিণত করেন। 2. দাস ক্রয়ের মাধ্যমে। পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে দাস ব্যবসার প্রসার ঘটেছিল। সেখানকার দাস বাজার থেকে দাসীদের ক্রয় করে ভারতে আনা হতো। 3. উপঢৌকনের মাধ্যমে। সুলতানি আমলে অভিজাত তুর্কি মুসলিমদের মধ্যে উপঢৌকন হিসেবে দাস দাসী প্রদান করার চল ছিল। এইভাবে অনেকে দাস দাসী লাভ করত। 2.
সুলতানি আমলে কৃতদাসদের অবস্থা। সাধারণভাবে সুলতানি আমলে কৃতদাসদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এক, তারা ছিল মালিকের ব্যক্তিগত অস্থাবর সম্পত্তি। মালিক ইচ্ছামতো তার অধীনস্থ দাসদের ভাড়া খাটাতে, উপঢৌকন দিতে বা বিক্রয় করতে পারত। দুই, দাসরা সব ধরনের সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তিন, তারা মালিকের কাছ থেকে খাদ্য, পোশাক ও আশ্রয় লাভ করত। চার, তাছাড়া সুলতান এবং অভিজাতদের অধীনে থাকা দাসরা সাধারণের অধীনে থাকা দাসদের চেয়ে তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে থাকত। ফিরোজ তুগলক দাসদের জন্য শিক্ষাদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। প্রশ্ন 6, ভারতে সুলতানি আমলে কৃতদাসরা কোন কোন কাজে নিযুক্ত হতো? সুলতানি যুগের অর্থনীতিতে কৃতদাস প্রথার কতটা ভূমিকা ছিল? 4+4। উত্তর, সুলতানি আমলে কৃতদাসদের কাজ। সুলতানি যুগে কৃতদাসদের বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করা হতো। 1, গৃহকার্য। সুলতানি যুগে বেশিরভাগ দাস গৃহকার্যে নিযুক্ত হতো। দাসরা গৃহের রান্নাবান্না, গৃহ পরিষ্কার করা, উদ্যান পরিচর্যা প্রভৃতি কাজকর্ম করত। 2, হারেমের দেখভাল। কিছু কিছু দাস হারেমের ব্র্যাকেটে অন্দর মহল ব্র্যাকেট ক্লোজ দেখাশোনা করত। এদের বলা হতো খোজা। বিদেশ থেকেও খোজা দাস আমদানি করা হতো। 3, কারিগরের কাজ। কিছু দাস সুদক্ষ কারিগর হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় শিল্প সামগ্রী উৎপাদনের কাজে নিযুক্ত ছিল। অলংকার শিল্প, কাঠের আসবাবপত্র, গৃহস্থালির টুকিটাকি প্রভৃতি প্রস্তুতিতে দাসরা নিযুক্ত হতো। 4, প্রশাসন পরিচালনার কাজ। সুলতানগণ বিশেষ যোগ্যতা সম্পন্ন দাসদের প্রশাসনের কাজে নিযুক্ত করতেন। কোন কোন যোগ্যতা সম্পন্ন দাস তার প্রভুর মৃত্যুর পরে সুলতান হিসেবেও নিযুক্ত হয়েছেন। এই প্রসঙ্গে কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশের নাম উল্লেখ করা যায়। 5, ধর্মীয় কাজ। কোন কোন দাসকে ধর্মীয় কাজের নিয়োগ করা হতো। ধর্মীয় কাজের প্রচার, ধর্মীয় সেবা কার্য প্রভৃতিতে দাসরা নিযুক্ত থাকত। 6, মালিকের মনোরঞ্জনের কাজ। মালিকের সঙ্গদান এবং মনোরঞ্জনের জন্য কোন কোন দাস নিয়োজিত হতো। প্রভুর সঙ্গে ভ্রমণে বা শিকারে সঙ্গ দেওয়া, গৃহে সঙ্গদান প্রভৃতি কাজে তাদের নিযুক্ত করা হতো। ভারতের সুলতানি আমলের অর্থনীতিতে কৃতদাস প্রথার ভূমিকা। সুলতানি যুগের অর্থনীতিতে কৃতদাস প্রথার কিছু কিছু প্রভাব পড়েছিল। 1, কৃষির বিকাশে। সুলতানি আমলে কৃষিক্ষেত্রে প্রচুর কৃতদাস নিযুক্ত হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছিল। ফলে কৃষি উৎপাদন দেশের অর্থনীতিকে মজবুত করেছিল। 2, প্রযুক্তির উন্নতিতে। কৃতদাসদের প্রচেষ্টায় কৃষিভিত্তিক শিল্প এবং কারিগরি শিল্প উভয় ক্ষেত্রেই উন্নতি ঘটেছিল। 3, শাসকদের সম্পত্তি বৃদ্ধিতে। সুলতানি আমলে শাসকরা তাদের খাস জমিতে কৃতদাসদের নিয়োগ করে উৎপাদন কাজ সচল রাখত। কৃতদাসদের শ্রমের ফসল হিসেবে শাসকদের হাতে প্রচুর সম্পদ সঞ্চিত হয়েছিল। 4, সুলভ শ্রমিকের যোগানের ক্ষেত্রে। ভারতের মতো বিশাল দেশে উৎপাদন কার্য অব্যাহত রাখার জন্য কৃষি, কারিগরি শিল্প, বন্দর প্রভৃতি ক্ষেত্রগুলিতে সস্তায় সহজলভ্য প্রচুর শ্রমিকের প্রয়োজন ছিল। 5, দাস ব্যবসায় অর্থাগমে। পশ্চিম এশিয়ায় উচ্চ মূল্যে ভারতীয় কৃতদাস বিক্রি হতো। এর ফলে বৈদেশিক অর্থ ভারতে এলে দেশের অর্থনীতি মজবুত হয়েছিল। উপসংহার, নাইবুয়র লিখেছেন যে ইনভার্টেড কমার মধ্যে সুলতানি যুগের কঠোর এবং ব্যাপক দাস প্রথা সামাজিক অগ্রগতির পথ রুদ্ধ করেছিল। ইনভার্টেড কমা ক্লোজ। দীর্ঘদিন ধরে পরাধীন দাস হিসেবে জীবন কাটানোর ফলে তাদের স্বভাব রুক্ষ এবং নিষ্ঠুর হয়ে ওঠে। পৃষ্ঠা 168। টপিক সি, সামন্ততান্ত্রিক অর্থনীতি পশ্চিম ইউরোপ। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, সামন্ততন্ত্রের উৎপত্তি সম্পর্কে। উত্তর, মার্ক ব্লক অনুগামী পৃষ্ঠপোষক প্রথার কথা বলেছেন। প্রশ্ন 2, ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসে। উত্তর, ভ্যাসালেরা সর্বনিম্ন স্তরে অবস্থান করত। 3, সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইদ করটি ছিল। উত্তর, ধর্মকর। প্রশ্ন 4, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায়। উত্তর, নিম্ন সামন্ত ঊর্ধ্ব সামন্তের কাছ থেকে ফিফ নামে জমি লাভ করতেন। প্রশ্ন 5, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষকরা। উত্তর, কার্ভি নামে বেগার খাটত।
প্রশ্ন 6, মধ্যযুগের ম্যানর ব্যবস্থায় উত্তর, ম্যানর অঞ্চল ছিল সামন্ততন্ত্রের উৎপাদন ব্যবস্থার ভিত্তি। প্রশ্ন 7, মধ্যযুগের ইউরোপের নাইটদের সম্পর্কে বলা যায় যে উত্তর, নাইটরা টুর্নামেন্ট নামে কৃত্রিম যুদ্ধে অংশ নিত। প্রশ্ন 8, সামন্ততন্ত্রকে সমর্থন করেছেন উত্তর, ভোলাভিয়ের। প্রশ্ন 9, অনুগামী পৃষ্ঠপোষক প্রথা প্রচলিত ছিল প্রাচীন উত্তর, রোমে। প্রশ্ন 10, মধ্যযুগের ইউরোপের সামন্ততান্ত্রিক যুগকে দুটি পর্বে বিভক্ত করেছেন উত্তর, মার্ক ব্লক। প্রশ্ন 11, গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল উত্তর, জার্মানি। প্রশ্ন 12, কে অনুগামী পৃষ্ঠপোষক প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করেন উত্তর, আবে দুবো। প্রশ্ন 13, কমিটেটাস প্রথার চালু ছিল উত্তর, জার্মানিতে। প্রশ্ন 14, কে কমিটেটাস প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন উত্তর, ভোলাভিয়ের। প্রশ্ন 15, ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসের কাঠামোটি ছিল উত্তর, পিরামিড আকার। প্রশ্ন 16, সামন্ততান্ত্রিক পিরামিডের কাঠামোর সর্বোচ্চ স্তরে ছিল উত্তর, রাজা। প্রশ্ন 17, ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হতো উত্তর, ভিলেইন। প্রশ্ন 18, সামন্ততন্ত্রে রাজা কিছু শর্তে জমি বন্দোবস্ত দিতেন উত্তর, ডিউক ও আর্লদের। প্রশ্ন 19, সামন্ততন্ত্রে কারা অন্য কারো আনুগত্য লাভের সুযোগ পেত না উত্তর, ভ্যাসেলরা। প্রশ্ন 20, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরের অগণিত দরিদ্র কৃষকদের বলা হতো উত্তর, ভ্যাসেল। প্রশ্ন 21, কার্ভি ছিল উত্তর, বেগার শ্রম। পৃষ্ঠা 169। প্রশ্ন 22, নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে কি কর প্রদান করতেন উত্তর, স্কুটেজ। প্রশ্ন 23, ইউরোপে সামন্ত প্রভুদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল উত্তর, জমি জমা। প্রশ্ন 24, মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থার ফলে সামাজিক গঠন কাঠামো ছিল উত্তর, পিরামিডের মতো। প্রশ্ন 25, সামন্ত প্রথায় কৃষককে যে বেগার শ্রম দিতে হতো তার নাম ছিল উত্তর, কার্ভি। প্রশ্ন 26, সামন্ততান্ত্রিক ইউরোপে কার্ভি ছিল উত্তর, বেগার শ্রম। প্রশ্ন 27, ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলে তাকে কি কর দিতে হতো উত্তর, হেরিয়ট। প্রশ্ন 28, দুজন সামন্ত প্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে বলা হতো উত্তর, ডুয়েল। প্রশ্ন 29, ম্যানর কথাটির অর্থ হলো উত্তর, খামার। প্রশ্ন 30, ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল উত্তর, সিনোরিও ব্যবস্থা। প্রশ্ন 31, ম্যানর প্রভুর খাস জমিকে বলা হতো উত্তর, ডিমিন। প্রশ্ন 32, সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো উত্তর, নাইট। প্রশ্ন 33, সামন্ততন্ত্রে বীর যোদ্ধা উত্তর, নাইট। প্রশ্ন 34, কাকে সামন্ততন্ত্রের পুষ্প বলা হতো উত্তর, সিভালরিকে। প্রশ্ন 35, কোন লাতিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটি উৎপত্তি হয়েছে উত্তর, ফিউডালিস। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, যে অনুষ্ঠানের মাধ্যমে নিম্ন সামন্ত তার ঊর্ধ্বতন সামন্তের প্রতি আনুগত্য জানিয়ে ফিক বা জমি লাভ করত তাকে বলা হতো ড্যাশ উত্তর, ইনভেস্টিচার। প্রশ্ন 2, সামন্ততন্ত্রের টাইলে ছিল ড্যাশ কর উত্তর, সম্পত্তি। প্রশ্ন 3, ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে পিতার জমি লাভ করলে সামন্ত প্রভুকে ড্যাশ নামে কর দিতে হতো উত্তর, হেরিয়ট। প্রশ্ন 4, সামন্ত প্রভুদের দুজনের মধ্যে অনুষ্ঠিত তলোয়ার যুদ্ধ ড্যাশ নামে পরিচিত ছিল উত্তর, ডুয়েল। প্রশ্ন 5, ইউরোপের প্রথম সামন্ততান্ত্রিক যুগের সময়কাল হলো ড্যাশ উত্তর, নবম-দশম শতক। প্রশ্ন 6, ইউরোপে দ্বিতীয় সামন্ততান্ত্রিক যুগের সময়কাল হলো ড্যাশ উত্তর, একাদশ-দ্বাদশ শতক। প্রশ্ন 7, সামন্ততন্ত্রের উৎপত্তি সংক্রান্ত অনুগামী পৃষ্ঠপোষক প্রথা হলো একটি ড্যাশ প্রথা উত্তর, রোমান। প্রশ্ন 8, সামন্ততন্ত্রের উৎপত্তি সংক্রান্ত কমিটেটাস প্রথা হলো একটি ড্যাশ প্রথা উত্তর, জার্মান। প্রশ্ন 9, মধ্যযুগের ইউরোপে যে কৃষকরা জমি ছেড়ে বাইরে যেতে পারত না তারা ড্যাশ নামে পরিচিত ছিল উত্তর, সার্ফ।
প্রশ্ন 10, ব্যারনরা কিছু শর্তের বিনিময়ে ড্যাশ জমি বন্দোবস্ত দিতেন। উত্তর, নাইটদের। প্রশ্ন 11, আনুগত্যের শপথ গ্রহণের পর নিম্ন সামন্ত প্রভু ঊর্ধ্ব সামন্ত প্রভুর কাছ থেকে ড্যাশ লাভ করতেন। উত্তর, ফিফ। পৃষ্ঠা 170। প্রশ্ন 12, ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি নিম্ন সামন্তের আনুগত্যের শপথ গ্রহণের অনুষ্ঠানকে বলা হতো ড্যাশ। উত্তর, ইনভেস্টিচার। প্রশ্ন 13, 1358 খ্রিস্টাব্দে ড্যাশ গিয়োম কালের নেতৃত্বে কৃষক বিদ্রোহ হয়েছিল। উত্তর, ফ্রান্সে। প্রশ্ন 14, মধ্যযুগে ম্যানরগুলি গড়ে উঠত ড্যাশকে কেন্দ্র করে। উত্তর, গ্রাম। প্রশ্ন 15, ম্যানরের দরিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত ছিল। উত্তর, ভিলেইন। প্রশ্ন 16, কোনো একজন ড্যাশ বছর বয়সে নাইট হতে পারত। উত্তর, 21। প্রশ্ন 17, মধ্যযুগের সামন্ত প্রথায় বীরত্বের আদর্শকে ড্যাশ বলা হতো। উত্তর, সিভালরি। প্রশ্ন 18, নাইট হওয়ার জন্য যুদ্ধবিদ্যার পাঠ শুরু হতো ড্যাশ বছর বয়স থেকে। উত্তর, 14। প্রশ্ন 19, মধ্যযুগে ইউরোপীয় চারণ কবিরা ইংল্যান্ডে ড্যাশ নামে পরিচিত ছিল। উত্তর, মিনস্ট্রেল। তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে প্রধান শ্রেণীগুলি ছিল: 1 বিশপ, 2 যাজক, 3 অভিজাত, 4 কৃষক। উত্তর, 1, 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। প্রশ্ন 2, ইউরোপের সামন্ত সমাজে কৃষকদের প্রধান শ্রেণীগুলি ছিল: 1 সার্ফ, 2 ক্রফটার, 3 করাট, 4 কানিজ। উত্তর, 1, 2, 3 সঠিক, মানে সার্ফ, ক্রফটার আর করাট সঠিক, 4 ভুল। প্রশ্ন 3, ইউরোপের সামন্ততান্ত্রিক পিরামিড স্তরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরে অবস্থানকারীরা হলেন: 1 রাজা, 2 ডিউক, 3 ব্যারন, 4 ভ্যাসেল। উত্তর, 1 আর 4 সঠিক, রাজা আর ভ্যাসেল। 2 আর 3 ভুল। প্রশ্ন 4, ইউরোপে সামন্ত প্রভুর দ্বারা আদায় করা করগুলি ছিল: 1 জিজিয়া, 2 টাইলে, 3 টাইদ, 4 করভি। উত্তর, 2, 3, 4 সঠিক, মানে টাইলে, টাইদ আর করভি। 1 ভুল। প্রশ্ন 5, মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন: 1 স্পার্টাকাস, 2 নিকোলাস জানেকিন, 3 গিয়োম কালে, 4 ওয়াট টাইলার। উত্তর, 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। প্রশ্ন 6, সামন্ত প্রভুদের অবসর বিনোদনের অন্যতম খেলার নাম ছিল: 1 কুস্তি, 2 ডুয়েল, 3 ফাইট, 4 টুর্নামেন্ট। উত্তর, 2 আর 4 সঠিক, ডুয়েল আর টুর্নামেন্ট। 1 আর 3 ভুল। প্রশ্ন 7, নাইটদের আচরণ বিধির মধ্যে অন্যতম ছিল: 1 যুদ্ধ করা, 2 নারীর মর্যাদা রক্ষা করা, 3 ডুয়েল লড়াই করা, 4 ধর্ম পালন করা। উত্তর, 1, 2, 3 সঠিক, যুদ্ধ করা, নারীর মর্যাদা রক্ষা করা আর ডুয়েল লড়াই করা সঠিক, 4 ভুল। প্রশ্ন 8, ইউরোপের সামন্ততন্ত্রের সমাজ সম্পর্কে বলা যায় যে: 1 সামন্ততান্ত্রিক সমাজে প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন যাজক শ্রেণী, 2 সমাজে কৃষকরা ছিল দ্বিতীয় শ্রেণী, 3 অগণিত সার্ফ এবং ভূমিদাসরা ছিলেন তৃতীয় শ্রেণী, 4 সামন্ত প্রভুদের সঙ্গে সাধারণ কৃষকদের সামাজিক সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ ছিল না। উত্তর, 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। পৃষ্ঠা 171। প্রশ্ন 9, ম্যানর ব্যবস্থা সম্পর্কে বলা যায় যে: 1 ম্যানর বলতে সামন্ততন্ত্রের গ্রামীণ উৎপাদন কেন্দ্রগুলিকে বোঝাতো। 2 ম্যানরের উৎপাদন গ্রামে হলেও ম্যানর প্রভু শহরের বিলাসময় ম্যানর হাউসে বসবাস করতেন। 3 ম্যানরে ডিমিন ছিল সামন্ত প্রভুর খাস জমি। প্রশ্ন 4, সামন্ত প্রভু তার খাস জমি ভাড়াটে কৃষকদের দিয়ে চাষ করাতেন। উত্তর, 1, 3 সঠিক এবং 2, 4 ভুল। প্রশ্ন 10, মধ্যযুগের নাইটদের সম্পর্কে বলা যায় যে: 1 অভিজাত পিতা তার পুত্রকে নাইট হিসেবে তৈরি করার উদ্দেশ্যে 10 বছর বয়সেই প্রভুর আশ্রয় বা অন্যত্র পাঠিয়ে দিতেন। 2 14 বছর বয়স থেকে নাইটদের যুদ্ধবিদ্যার পাঠ শুরু হতো।
3 নাইটরা সিভালরির আদর্শ মেনে চলত। 4 বিভিন্ন নাইটের মধ্যে ভয়ঙ্কর এবং প্রকৃত যুদ্ধকে টুর্নামেন্ট বলা হতো। উত্তর 1 আর 2 সঠিক, 3 আর 4 ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ মান 1। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, সামন্ততন্ত্রের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় দেশের সর্বত্র ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য স্থানীয় সামন্ত প্রভু বা ভূস্বামীদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হতো। সামন্ত প্রভুদের দ্বারা তাদের অধীনস্থ কৃষক শ্রেণী বা ভ্যাসেল এবং ভূমিদাসদের শোষণ করার বিষয়টি সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে মার্ক ব্লক মনে করেন। কার্ল মার্কস সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে ম্যানর ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। 2, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষকদের কি কি কর দিতে হতো। উত্তর, কৃষক তার উৎপাদনের একটি বড় অংশ টাইলে বা মেটায়েজ নামে সম্পত্তি কর হিসেবে দিতে বাধ্য ছিল। সামন্ত ব্যবস্থায় কৃষককে বেনালিতে নামে এক প্রকার মজুরি কর প্রদান করতে হতো। উক্ত বিভিন্ন ধরনের কর ছাড়াও ম্যানর প্রভুরা কৃষকের কাছ থেকে জল কর, বন কর, বিভিন্ন উৎসব উপলক্ষে কর প্রভৃতি আদায় করতেন। প্রশ্ন 3, সামন্ত প্রভু কর্তৃক তার অধস্তনদের প্রদত্ত অধিকার ও সুযোগ সুবিধাগুলি কি ছিল। উত্তর, নিম্ন সামন্ত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তার ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করতেন। এর বিনিময়ে ঊর্ধ্বতন সামন্ত প্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে ফিফ বা জমি দান করতেন। সামন্ত প্রভু প্রজার জীবন এবং সম্পত্তি রক্ষা করতেন এবং তাকে যাবতীয় নিরাপত্তা প্রদান করতেন। রাজা ও সামন্ত প্রভুরা কৃষকদের নিরাপত্তা প্রদান করতেন এবং তাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করতেন। প্রশ্ন 4, সামন্ত প্রভুদের কয়েকটি কাজ উল্লেখ করো। উত্তর, সামন্ত প্রভুরা নিজ এলাকার শাসন পরিচালনা করতেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করতেন। সামন্ত প্রভুরা তাদের শাসনাধীন এলাকার রাস্তাঘাট, খাল, সাঁকো প্রভৃতি নির্মাণ এবং সংস্কার করতেন। তারা তাদের অধীনস্থ এলাকায় বসবাসকারী প্রজাদের উপর ঘটা অন্যায় অবিচারের প্রতিকার করতেন। প্রশ্ন 5, সামন্ততন্ত্র সম্পর্কে রোমান তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন। উত্তর, সামন্ততন্ত্র সম্পর্কে রোমান তত্ত্ব এর প্রবক্তা ছিলেন আবে দুবো। 6, সামন্ততন্ত্র সম্পর্কে জার্মান তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন। উত্তর, সামন্ততন্ত্র সম্পর্কে জার্মান তত্ত্ব এর প্রবক্তা ছিলেন বোলাভিয়ের। প্রশ্ন 7, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার শ্রেণীবিভাগ কি রূপ ছিল। উত্তর, মধ্যযুগের ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে অল্প কিছু মানুষ ছিল যাজক সম্প্রদায়ভুক্ত এবং যাজক শ্রেণীর পরেই প্রতিপত্তিশালী শ্রেণী হিসেবে অভিজাত শ্রেণী অবস্থান করত। সমাজের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল বিপুল সংখ্যক কৃষক। 8, নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকট কালে কি কর প্রদান করতেন। উত্তর, নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে প্রভুকে স্কুটেজ নামে কর প্রদান করতেন। প্রশ্ন 9, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের মূল কয়েকটি কারণ লেখো। উত্তর, ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্য 3টি অংশে বিভক্ত হয়ে যাওয়ার পর সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে স্থানীয় প্রভুরা অর্থাৎ বৃহৎ জমির মালিকরা নিজ নিজ অঞ্চলের জমি এবং জনগণের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে থাকেন। এভাবে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি তৈরি হয়। পৃষ্ঠা 172। প্রশ্ন 10, কোন প্রথা থেকে ইউরোপে সামন্ততন্ত্রের উৎপত্তি ঘটেছিল বলে বোলাভিয়ের মনে করেন। উত্তর, কমিটেটাস প্রথা থেকে ইউরোপে সামন্ততন্ত্রের উৎপত্তি ঘটেছিল বলে বোলাভিয়ের মনে করেন। প্রশ্ন 11, মধ্যযুগের ইউরোপের সমাজে মানুষ প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি। উত্তর, মধ্যযুগের ইউরোপের সমাজে মানুষ প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা 1 যাজক শ্রেণী, 2 অভিজাত শ্রেণী এবং 3 কৃষক ও সাধারণ মানুষ। প্রশ্ন 12, ভিলেইন নামে কারা পরিচিত ছিল। উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকরা ভিলেইন নামে পরিচিত ছিল। প্রশ্ন 13, সার্ফ বা ভূমিদাস বলতে কাদের বোঝায়। উত্তর, মধ্যযুগের ইউরোপে যে দরিদ্র কৃষকরা জমি ছেড়ে বাইরে যাওয়ার অধিকারী ছিল না তারা সার্ফ বা ভূমিদাস নামে পরিচিত ছিল। প্রশ্ন 14, ক্রফটার ও কারাট কারা ছিল।
উত্তর, ক্রফটার ও করাট ছিল মধ্যযুগের ইউরোপের ভূমিহীন কৃষক। প্রশ্ন 15, কমিটেটাস প্রথা কি? উত্তর, প্রাচীন জার্মানিতে প্রচলিত এক প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো সামরিক নেতা বা সেনাপতির প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের বিষয়ে প্রতিশ্রুতি দান করত। এটি কমিটেটাস প্রথা নামে পরিচিত। প্রশ্ন 16, ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসটি কেমন ছিল? উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসটি ছিল পিরামিডের মতো। এই পিরামিডের সর্বোচ্চ স্তরে রাজা এবং সর্বনিম্ন স্তরে অগণিত দরিদ্র কৃষক অবস্থান করত। সামন্ততান্ত্রিক পিরামিড স্তরে রাজা ও দরিদ্র কৃষকদের মধ্যবর্তী স্তরে অবস্থান করত ডিউক ও আর্ল, ব্যারন, নাইট প্রমুখ। প্রশ্ন 17, ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল, সেগুলো কি কি? উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ মূলত ক্রমনিম্ন 5টি শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলি হলো: 1 রাজা, 2 ডিউক ও আর্ল, 3 ব্যারন, 4 নাইট এবং 5 ভ্যাসেল। প্রশ্ন 18, ভ্যাসেল কাদের বলা হতো? উত্তর, সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসেল বলা হতো। প্রশ্ন 19, ফিফ বলতে কি বোঝায়, অথবা ফিফ কি? উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় একটি বিশেষ অনুষ্ঠানে নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্ত প্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমিদান করত। এই জমিদানকে ফিফ বলা হতো। প্রশ্ন 20, ইনভেস্টিচার কি? উত্তর, ইনভেস্টিচার হলো এক ধরনের অনুষ্ঠান যেখানে ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্য প্রদানের মাধ্যমে তার অধীনস্থ নিম্ন সামন্ত জমি লাভ করত। প্রশ্ন 21, সিভালরি কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর, সিভালরি কথাটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ সিভেলিয়ার থেকে, যার অর্থ হলো অশ্বারোহী। প্রশ্ন 22, কে কবে ইংল্যান্ডে সামন্ত প্রথার প্রবর্তন করেন? উত্তর, নরম্যান্ডির ডিউক উইলিয়াম 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সামন্ত প্রথার প্রবর্তন করেন। প্রশ্ন 23, ইউরোপের কয়েকটি সামন্ততান্ত্রিক করের নাম লেখো। উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষকদের প্রদেয় কয়েকটি উল্লেখযোগ্য কর ছিল টাইলে, সিভাজ, বেনালিতে, ক্যাপিটাসিও, প্রেস্টেশন প্রভৃতি। প্রশ্ন 24, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় টাইলে বলতে কোন করকে বোঝাতো? উত্তর, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় টাইলে বলতে সম্পত্তি করকে বোঝাতো। প্রশ্ন 25, প্রভুর হাতে পণ্য বিক্রির জন্য কৃষককে কি কর দিতে হতো? উত্তর, প্রভুর হাতে পণ্য বিক্রির জন্য কৃষককে বেনালিতে কর দিতে হতো। প্রশ্ন 26, টাইদ কি? উত্তর, খ্রিস্টান চার্চ দরিদ্র কৃষকদের কাছ থেকে যে ধর্মকর ব্র্যাকেটে 1/10 আদায় করত তা টাইদ নামে পরিচিত। প্রশ্ন 27, করভি কি ছিল? উত্তর, দরিদ্র কৃষক সপ্তাহে কয়েকদিন ভূস্বামীর জমিতে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে বাধ্য হতো। এই শ্রমকে করভি বলা হতো। প্রশ্ন 28, হেরিয়ট বলতে কি বোঝো? উত্তর, ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে পিতার জমি লাভ করার জন্য প্রভুকে যে কর দিতে বাধ্য ছিল তা হেরিয়ট নামে পরিচিত। প্রশ্ন 29, নিকোলাস জানেকিন এর নেতৃত্বে কবে কোথায় কৃষক বিদ্রোহ হয়েছিল? উত্তর, নিকোলাস জানেকিন এর নেতৃত্বে 1323 খ্রিস্টাব্দে বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সে কৃষক বিদ্রোহ হয়েছিল। প্রশ্ন 30, গিওম কালে কে ছিলেন? উত্তর, গিওম কালে ছিলেন 1358 খ্রিস্টাব্দে ফ্রান্সের জাকেরি কৃষক বিদ্রোহের নেতা। প্রশ্ন 31, ওয়াট টাইলার কি জন্য বিখ্যাত? উত্তর, ওয়াট টাইলার ছিলেন 1381 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সংঘটিত কৃষক বিদ্রোহের নেতা। পৃষ্ঠা 173। প্রশ্ন 32, ডুয়েল কি? উত্তর, বীরত্ব প্রদর্শনের অঙ্গ হিসেবে দুজন সামন্ত প্রভুর মধ্যে যে তলোয়ার যুদ্ধ হতো তাকে ডুয়েল বলা হতো। প্রশ্ন 33, ম্যানর ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, একজন প্রভুর অধীনে ম্যানর এলাকায়
একটি অনুগত মানব গোষ্ঠী বসবাস করত। প্রতিটি ম্যানরে বিপুল পরিমাণ কৃষি জমি, পশুচারণ ভূমি, পতিত জমি, জঙ্গল, জলাভূমি, বনভূমি, কৃষকের বাসগৃহ, শ্রমিক এবং কারিগরদের বাসগৃহ, গির্জা ইত্যাদি থাকত। ম্যানরগুলি ছিল এক একটি স্বয়ং সম্পূর্ণ গ্রাম। প্রশ্ন 34, ম্যানর কাকে বলা হতো? উত্তর, মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এই গ্রামগুলিকেই ম্যানর বলা হতো। প্রশ্ন 35, ম্যানর হাউস বলতে কি বোঝো? উত্তর, সামন্ত প্রভুর বসবাসের জন্য ম্যানরে দুর্গ পরিবেষ্টিত সুরক্ষিত একটি প্রাসাদোপম সুবিশাল বাড়ি থাকত। একে ম্যানর হাউস বলা হতো। প্রশ্ন 36, ম্যানর হাউসে কারা বসবাস করত? উত্তর, ম্যানর হাউসে সামন্ত প্রভু, তার আত্মীয় পরিজন এবং কর্মচারীরা বসবাস করত। প্রশ্ন 37, ট্র্যাপেস্ট্রি কি? উত্তর, ম্যানর হাউসে প্রাসাদের দেওয়ালে নানা ধরনের কারুকার্যময় ভারী কাপড়ের পর্দা ঝোলানো থাকত। একে ট্যাপেস্ট্রি বলা হতো। প্রশ্ন 38, ম্যানরের প্রশাসন পরিচালনার জন্য নিযুক্ত কয়েকজন উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মচারীর নাম লেখো। উত্তর, ম্যানরের প্রশাসন পরিচালনার জন্য নিযুক্ত কয়েকজন উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মচারীর নাম হল স্টুয়ার্ট, বেইলিফ, রিভি প্রমুখ। প্রশ্ন 39, ডিমিন কি? উত্তর, ম্যানরে প্রভুর খাস জমি ডিমিন নামে পরিচিত ছিল। প্রশ্ন 40, সিভালরি কি? উত্তর, ইউরোপের ত্রয়োদশ শতকে সামন্ত ব্যবস্থায় বিশেষ এক ধরনের বীরত্বের আদর্শ গড়ে ওঠে। এই ব্যবস্থা সাধারণভাবে সিভালরি নামে পরিচিত। প্রশ্ন 41, কোন সামন্ততান্ত্রিক আদর্শ মধ্যযুগের ইউরোপে শৃঙ্খলা স্থাপন করতে সাহায্য করে? উত্তর, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নাইটদের সিভালরি আদর্শের পালন মধ্যযুগের ইউরোপের শৃঙ্খলা স্থাপন করতে সাহায্য করে। প্রশ্ন 42, মধ্যযুগের ইউরোপে কাদের নাইট বলা হতো? উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশীয় যোদ্ধাদের নিয়ে সামন্ত প্রভুর জন্য প্রতিরক্ষা বাহিনী গঠিত হতো। এই যোদ্ধারা নাইট নামে পরিচিত ছিল। 21 বছর বয়সী একজন যুবক নাইট হিসেবে গণ্য হতে পারত। প্রশ্ন 43, নাইটদের প্রধানত কয়েকটি আচরণবিধি মেনে চলতে হতো ও কি কি? উত্তর, নাইটদের প্রধানত 3টি আচরণবিধি মেনে চলতে হতো, যথা 1, যুদ্ধ করা, 2, ধর্ম পালন করা এবং 3, নারী জাতির মর্যাদা রক্ষা করা। প্রশ্ন 44, ট্রুবাদুর কাদের বলা হতো? উত্তর, মধ্যযুগে নাইটদের বীরত্ব আদর্শ এবং প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণ কবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে জমিদার ও কৃষকের বাসস্থানে গিয়ে শোনাতেন। এই সকল চারণ কবিরা দক্ষিণ ফ্রান্সে ট্রুবাদুর বলা হতো। প্রশ্ন 45, মিনে সিঙ্গার কাদের বলা হতো? উত্তর, ইউরোপে একদল চারণ কবি মধ্যযুগে নাইটদের বীরত্ব আদর্শ এবং প্রেমের কাহিনী গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গিয়ে শোনাতেন। এই সমস্ত চারণ কবিরা জার্মানিতে মিনে সিঙ্গার নামে পরিচিত। প্রশ্ন 46, ট্রুবাদুর নামে চারণ কবিরা ইংল্যান্ড এবং জার্মানিতে কি নামে পরিচিত ছিল? উত্তর, ট্রুবাদুর নামের চারণ কবিরা ইংল্যান্ডে মিনস্ট্রেল এবং জার্মানিতে মিনে সিঙ্গার নামে পরিচিত ছিল। রচনাধর্মী প্রশ্নোত্তর বা LAQ, মান 8। প্রশ্ন 1, সামন্ততন্ত্র বলতে কি বোঝায়? ইউরোপে কখন এবং কিভাবে সামন্ততন্ত্রের উত্থান ও বিকাশ ঘটেছিল? 4+4। উত্তর, সামন্ততন্ত্র ল্যাটিন শব্দ ফিওডালিস এবং ফরাসি শব্দ ফোডালিতে থেকে ইংরেজি ফিউডালিজম কথাটি এসেছে, যার বাংলা অর্থ হলো সামন্ততন্ত্র। সামন্ততন্ত্রের সংজ্ঞা নিয়ে বিভিন্ন অভিমত লক্ষ্য করা যায়। 1, বোলাভিয়ের মত। প্রথম 1515 খ্রিস্টাব্দে ফোডালিতে শব্দটির ব্যবহার শুরু হয়, তবে শব্দটির ঐতিহাসিক তাৎপর্য সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন বোলাভিয়ের। তিনি সামন্ততন্ত্র বলতে বুঝেছিলেন সার্বভৌম অধিকারের বিভাজন, যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা, স্বাধীনতা এবং সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয়। 2, মন্তেস্কুর মত। মন্তেস্কু মনে করেন যে উপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পেতে থাকা সরকারি অধিকার এবং ক্ষমতার বিভাজিত কাঠামোই ছিল সামন্ততন্ত্র।
3. কার্ল মার্কসের মত। কার্ল মার্কসের মতে স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের দ্বারা বৃহৎ ভূসম্পত্তিতে কৃষি ও হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থাই হল সামন্ত ব্যবস্থা। 4. সর্বজনগ্রাহ্য ধারণা। মোটামুটিভাবে খ্রিস্টীয় নবম শতকে থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময় ইউরোপের জমির বিশেষ ধরনের মালিকানার উপর ভিত্তি করে এক প্রকার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। এই ব্যবস্থাকে সামন্ততন্ত্র বা ফিউডালিজম বলে। পৃষ্ঠা 174। ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান ও বিকাশ। কোন কোন পণ্ডিত মনে করেন যে প্রাচীন রোমান সাম্রাজ্যের সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল, তবে মধ্যযুগীয় সামন্ততন্ত্রের উত্থান শুরু হয় খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগ থেকেই। 1. সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি। 814 খ্রিস্টাব্দে শার্লেমেনের মৃত্যুর পর 843 খ্রিস্টাব্দে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্য 3টি অংশে বিভক্ত হয়ে যায়। সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগে স্থানীয় প্রভুরা অর্থাৎ বৃহৎ জমির মালিকরা নিজ নিজ অঞ্চলে জমি ও জনগণের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে থাকেন। এভাবে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি তৈরি হয়। 2. সামন্ততন্ত্রের বিকাশ। ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের অবক্ষয় শুরু হলে বিভিন্ন প্রান্তে ও বিভিন্ন স্তরের সামন্ত প্রভুরা শীঘ্রই নিজেদের অধীনস্থ তালুকদারকে জমির বন্দোবস্ত দিতে থাকেন। এভাবে একটি ক্রমোচ্চ প্রভু বৃত্তির সম্পর্ক তৈরি হয়। সর্বনিম্ন জোতদাররা সরাসরি কৃষকের সঙ্গে জমির বন্দোবস্ত করত। এভাবে নবম শতকে ইউরোপে সামন্ততন্ত্র বিকাশ লাভ করে। 3. সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ। খ্রিস্টীয় নবম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত সময় ইউরোপে সামন্ততন্ত্র প্রসারের প্রক্রিয়া চললেও এর পরিপূর্ণ বিকাশের যুগ ছিল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতক। 4. সম্পর্কের প্রতিষ্ঠা। ছোট ভূস্বামীরা নিজেদের সুরক্ষার জন্য তাদের ঊর্ধ্বতন বড় ভূস্বামীদের আশ্রয় গ্রহণ করে। বড় ভূস্বামীরা তাদের অধীনস্থ ছোট ভূস্বামীদের সুরক্ষা দেয়। এভাবে একদিকে বিভিন্ন স্তরের সামন্ত প্রভুর মধ্যে এবং অন্যদিকে কৃষক ও সামন্ত প্রভুর মধ্যে সুরক্ষার বিনিময়ে সেবা ও আনুগত্যের একটি সম্পর্ক তৈরি হয়। উপসংহার: পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ লাভের পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই প্রথাই হয়ে ওঠে ইউরোপের সমাজ এবং অর্থনীতির চালিকা শক্তি। দেশের সর্বোচ্চ শাসক অর্থাৎ রাজা থেকে শুরু করে ক্রমনিম্ন বিভিন্ন স্তর অতিক্রম করে তা গ্রামের হতদরিদ্র কৃষক পর্যন্ত বিস্তৃত ছিল। প্রশ্ন 2. ধ্রুপদী যুগের সামন্ততন্ত্রের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটি কি? মধ্যযুগের ইউরোপীয় সামন্ততন্ত্রের কয়টি ও কি কি যুগ লক্ষ্য করা যায়? 4+4। উত্তর: ধ্রুপদী যুগের সামন্ততন্ত্রের উৎপত্তি খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময় ইউরোপের বিশাল জায়গা জুড়ে যে সামন্ততন্ত্রের পূর্ণ বিকাশ ঘটে তাকে ইতিহাসবিদ F.L. গানসফ ধ্রুপদী যুগের সামন্ততন্ত্র বলে অভিহিত করেছেন। উৎপত্তি সংক্রান্ত বিতর্ক। ধ্রুপদী যুগের সামন্ততন্ত্রের উৎপত্তির ক্ষেত্রে রোমান না জার্মান কোন উপাদানের সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা নিয়ে ফ্রান্সে সমগ্র অষ্টাদশ শতক জুড়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলেছে। নিচে এই বিষয়ে ইতিহাসের পণ্ডিতদের অভিমত দেওয়া হলো। 1. আবে দুবোর অভিমত। রোমান তত্ত্ব এর প্রবক্তা আবে দুবো মনে করেন যে প্রাচীন রোমে অনুগামী পৃষ্ঠপোষক প্রথায় কোন সম্ভ্রান্ত ব্যক্তি তার পরিবারের সদস্য, উত্তরসূরি, এমনকি বাইরের কিছু লোকের ওপরও চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী ছিলেন। এই পৃষ্ঠপোষক প্রথা থেকেই ধ্রুপদী যুগের সামন্ত প্রথার উদ্ভব ঘটেছিল বলে তার মত। 2. বোলাভিয়ের অভিমত। জার্মান তত্ত্ব এর প্রবক্তা বোলাভিয়ের মনে করেন যে ধ্রুপদী যুগে ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল জার্মানির কমিটেটাস প্রথা থেকে, যে প্রথায় কিছু স্বাধীন যোদ্ধা স্বেচ্ছায় কোনো উপদলীয় নেতার অধীনতা মেনে তার স্বার্থ পূরণের অঙ্গীকার করত। মন্তেস্কিউ মনে করেন যে ইউরোপের জার্মান আক্রমণের ফলেই সামন্ততন্ত্রের জন্ম হয়েছিল। বাস্তবিক পক্ষে রোমান এবং জার্মান এই দুটি উপাদানই সামন্ততন্ত্রের উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ইউরোপীয় সামন্ততন্ত্রের যুগ বিভাজন। ইতিহাসবিদ মার্ক ব্লক তার ফিউডাল সোসাইটি গ্রন্থে উল্লেখ করেছেন যে মধ্যযুগে ইউরোপে পৃথক দুটি সামন্ততান্ত্রিক যুগ এসেছিল, এক প্রথম সামন্ততান্ত্রিক যুগ এবং দুই দ্বিতীয় সামন্ততান্ত্রিক যুগ। এই দুটি যুগের মধ্যে যথেষ্ট চরিত্রগত পার্থক্য ছিল। এক, প্রথম সামন্ততান্ত্রিক যুগের বৈশিষ্ট্য। প্রথম সামন্ততান্ত্রিক যুগে ব্র্যাকেটে খ্রিস্টীয় নবম দশম শতক ব্র্যাকেট ক্লোজ ইউরোপের বিভিন্ন দেশের জনসংখ্যার সঠিক হিসেব না পাওয়া গেলেও এই সংখ্যা পূর্ববর্তী যুগের চেয়ে অনেক কম ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এ যুগের বৃহৎ শহরগুলির জনসংখ্যাও মাত্র কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং বসতির চারিদিকে ছিল সুবিস্তৃত পতিত জমি, জঙ্গল, বাগান, কৃষি জমি ইত্যাদি। কৃষি উৎপাদনও হতো খুবই কম। দুই, দ্বিতীয় সামন্ততান্ত্রিক যুগের বৈশিষ্ট্য। দ্বিতীয় সামন্ততান্ত্রিক যুগে ব্র্যাকেটে খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতক ব্র্যাকেট ক্লোজ জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাওয়ায় পতিত জমি, জঙ্গল প্রভৃতি স্থানে বসতির প্রসার ঘটেছিল। এ সময় সমাজে বিভিন্ন শ্রেণীর উদ্ভব ঘটতে শুরু করেছিল, যাদের মধ্যে অন্যতম ছিল মধ্যবিত্ত শ্রেণী। রাস্তাঘাট ও সাঁকো নির্মাণ, ঘোড়ার ব্যবহার প্রভৃতির ফলে যাতায়াত ব্যবস্থার গতি এসেছিল। কৃষি উৎপাদন এবং অর্থনীতির অগ্রগতি হলেও তা ছিল সামন্ত প্রভুর নিয়ন্ত্রণে। উপসংহার: মধ্যযুগে ইউরোপের ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের শ্রমিক ক্রমিক অবক্ষয় এবং সামন্ততন্ত্রের প্রসার একই সঙ্গে চলতে থাকে। আধুনিক যুগে মধ্যযুগীয় সামন্ততন্ত্র একটি সমালোচিত ব্যবস্থা বলে বিবেচিত হলেও একথা স্বীকার করতেই হয় যে সামন্ততান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই মধ্যযুগে ইউরোপের বিভিন্ন ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে সফল শাসন পরিচালন সম্ভব হয়েছিল। তাছাড়া এ সময় রাজার দরবারের গুরুত্ব হ্রাস পেয়ে আঞ্চলিক সামন্ত প্রভুদের দরবারের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল।